আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আকাশে ডাক শুনতে পাচ্ছেন আপনারা? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে। তো ভাগ্য ভালো যে আমি আজকে স্কুলে যাইনি, কারণ আমার বড় মেয়ে হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় পা মুচকে পড়ে গিয়েছিল। তো ওর পায়ে অনেক ব্যথা পাইছে, পা ফুলে উঠছে, আর ওর জ্বরও চলে আসছে, এই জন্য স্কুলে যাইতে পারি নাই। কিন্তু এখন সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু, রাস্তায় পানি উঠে গেছে, এত পরিমাণে বৃষ্টি হইতেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যদি আজকে ওরে স্কুলে পাঠাইতাম, তাহলে এখন ছোট মেয়েকে নিয়ে আনতে খুবই কষ্ট হইতো। আপনাদের কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে? অনেক বিদ্যুৎ চমকাইতেছে। শুনতেছেন কত জোরে জোরে বিদ্যুৎ চমকাইতেছে? এই তো এতক্ষণ অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আবার থেমে গেছে। তো আকাশে অনেক গর্জন হইতেছে, তারপর হচ্ছে গিয়ে বিদ্যুৎ চমকাইতেছে। তো আমি হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম বৃষ্টি দেখার জন্য। তো বারান্দা দাঁড়ায় বৃষ্টি দেখতেছিলাম, ভালোই লাগছিল। তো কার কি অবস্থা বলেন তো, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বড় মেয়ে একটু অসুস্থ, আর ওর অনেক জ্বর চলে আসছে, ও পায়ে অনেক ব্যথা পাইছে। তো বড় মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমি হচ্ছে গিয়ে বৃষ্টি দেখলেই বারান্দায় এসে বসে থাকি, কারণ ছাদে যাওয়ারও সাহস নেই, নিচে নামবো তো নাই, কারণ অনেক বিদ্যুৎ চমকাইতেছে বাইরে। আপনারা তো শুনতেই পেলেন, এখনো বৃষ্টি হইতেছে, এখনো বিদ্যুৎ চমকাইতেছে। তো আমি হচ্ছে গিয়ে বৃষ্টি খুব ভালোবাসি, কিন্তু যখন হচ্ছে গিয়ে আকাশে বিদ্যুৎ চমকায়, গর্জন হয়, তখন আমার এত পরিমাণে ভয় লাগে যে তখন আমি বারান্দায় থাকলেও এক সাইডে দাঁড়িয়ে থাকি, অনেক ভয় লাগে। তা আমি হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠেই বারান্দা দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতেছিলাম। তো বড় মেয়ের অনেক জ্বর চলে আসছে, ও হচ্ছে গিয়ে এখনো ঘুমাইতেছে। তো কার কি অবস্থা বলেন তো, আজকে কার কার বাসায় খিচুড়ি মাংস রান্না হচ্ছে? আমার তো মনে হইতেছে আজকে অনেকের বাসায় খিচুড়ি আর মাংস রান্না হবে। তো আমার উম, বড় মেয়ে কিন্তু বৃষ্টি হলেই খিচুড়ি মাংস এটা খুব পছন্দ করে ও। তো ও আজকে অসুস্থ, না হলে কিন্তু বলতো যে মাম্মি খিচুড়ি মাংস রান্না করো। তো আজকে আর কি করব, মেয়ে অসুস্থ, আমি আর রান্না করব না। ও যখন সুস্থ হবে তখন আবার রান্না করব, কারণ ও এখন খেতে পারবে না, রান্না করলেও খাবেও না। এই যে শুয়ে পড়ে আছে, একদম শুয়েই থাকবে। তো বন্ধুরা, আপনাদের কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার অনেক আপুরা জানতে চেয়েছিলেন যে আপু তুমি কাঁথাগুলা কিভাবে বানাও, মানে কাঁথা। আমি যেহেতু ঢাকায় থাকি, তো ঢাকার বাসায় তো দেখা যায় যে জায়গাটা ছোট, স্পেস ছোট। তো আমি কাঁথাগুলো কোথায় তৈরি করি, কিভাবে বানাই, সেগুলো আমাকে প্রশ্ন করেছিলেন। তো আমি দেখা যায় যে বেশিরভাগ টাইম গ্রাম থেকেই কাঁথাগুলো বানিয়ে নিয়ে আসি। যখন আমি গ্রামে যাই তখন বানিয়ে নিয়ে আসি। আর যদি গ্রামে থেকে বানাতে না পারি, তাহলে হচ্ছে গিয়ে ঢাকায় আমার যে ডাইনিং রুমটা আছে, সেখানে হচ্ছে গিয়ে আমি একা একাই কাঁথাগুলো বানাই। আর গ্রামে যখন আমি কাঁথা বানাই, তখন আমি একা একাই কাঁথাগুলো বানাই, আমার সাথে অন্য কেউ থাকে না। কারণ আমার মনে করি যে এটা যেহেতু আমার অর্ডারি কাজ, অন্য মানুষের হাতে যাবে, তো তারা যদি আমার কাঁথাগুলো পেয়ে
পছন্দ না হয়, সুন্দর না হয়, তাহলে তো তারা পছন্দ করবে না। তো সেই জন্য দেখা যায় যে আমি নিজেই তৈরি করি, আমি অন্য কাউকে দিয়ে করাই না, আমি নিজেই সেলাই করি, নিজেই আর্ট করি। তো দেখা গিয়েছে একটা যদি কোনো প্রবলেম হয়ে যায় অন্য কাউকে দিয়ে করালে, তো সেজন্য আর কি আমি মনে শান্তি পাই না, এই জন্য আর কি আমি নিজেরটা নিজেই করি। তো আমি কাঁথা বানাই কিভাবে সেটা বলতেছি। আমি হচ্ছে কি আমার ডাইনিং রুমে একদম সুন্দর করে আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একদম মুছে নেই। তো যখন আমি ফ্লোরটা মুছি তখন হালকা একটু স্যাঁতস্যাঁতে ভিজা থাকে। তো ওই ভিজার ভিতরেই হচ্ছে কি আমি প্রথমে এক পাট কাপড়টা সুন্দর করে একদম টান টান করে বিছিয়ে দিই। টান টান করে বিছানোর পরে তারপরে হচ্ছে গিয়ে আমি আবার হালকা উপরে একটু একটু করে পানি ছিটা দিই হাত দিয়ে। একদম হালকা করে পানি ছিটাটা দিতে হবে, একদম হালকা করে দেই যাতে করে হচ্ছে গিয়ে কাপড়টা একদম বেশি ভিজে না যায়। আর হচ্ছে গিয়ে যেটুকু ভিজবে ওইটুকু যাতে করে ফ্লোরের সাথে একদম আটকে যায় কাপড়টা। তো পানিটা পেলে ফ্লোরের সাথে কাপড়টা কিন্তু একদম আটকে আটকে যায়। তখন হাত দিয়ে চেপে 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 আমি আবার ভালো করে টেনে টেনে সব দিক সমান করে নিই। সমান করার পরে তারপর হচ্ছে গিয়ে আমি আবার আরেকটা পার্ট বিছাই। আরেকটা পার্ট বিছানোর পরে ওই যে প্রথম পার্টে আমি যেই হালকা ছিটা পানিটা দিলাম সেটার সাথে সাথে হচ্ছে গিয়ে দ্বিতীয় পার্টটাও আটকে যায়। তো দ্বিতীয় পার্টটা যখন আটকে যায় তখন হচ্ছে গিয়ে আমি আবার ওটার সাথে চেপে চেপে সুন্দর করে আবার একদম 4 সাইড মুড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে কাঁথাটা এইভাবেই বানাই। বানানোর পরে 4 কোণায় 4টা ভারী কোনো কিছু দিয়ে রাখি। যেমন দেখা যায় যে পানির বোতলে পানি ভরে 4টা কোণায় 4টা বোতল দিয়ে রাখলে তারপরে একদম শক্ত হয়ে যায় কাপড়টা। আর এদিক সেদিকে টানাটানি করলে কোথাও যায় না, মানে টানাটানি করলে সরে আসে না। তো তখন হচ্ছে গিয়ে আমি কি করি, কাঁথাটা তো আমি একদম টান টান করে বিছিয়ে ফেলাই। বিছিয়ে ফেলানোর পরে হচ্ছে গিয়ে আমি বড় স্কেল নেই, মানে স্কেল বলতে আমাদের বাসায় যে কারেন্টের কাজ করালে যে ওয়ারিং করা হয়, ওয়ারিংয়ের যে পাইপগুলা থাকে না, সেই পাইপগুলা হচ্ছে গিয়ে আমি রেখে দেই বাসায়। ওগুলা দিয়ে একদম লম্বা করে আর মানে যে প্রথমে যেই ঘর আঁকতে হয় সেগুলো হচ্ছে কি আমি সেটা দিয়ে আঁকি নিই। মানে ঘরটা আগে করে নেই আর কি, সেই ইয়েটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি একটু একটু করে ডিজাইন আর্ট করি। তো দেখা যায় যে ডিজাইনটা আমি সাথে সাথে আর্ট না করতে পারলেও আমি হচ্ছে কি ঘরটা করে কাঁথাটা একটুখানি আটকিয়ে সেলাই করি। সেলাই করার পরে 4 সাইড মুড়িয়ে ফেলি, মুড়িয়ে তারপর উঠিয়ে ফেলাই। তো উঠিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাঁথাটা নেড়ে দেই। নেড়ে দিলে কাঁথাটা শুকিয়ে যায়। আর তখন হচ্ছে গিয়ে কলম দিয়ে আর্ট করতে অনেক বেশি সুবিধা হয়। তখন আবার আমি যখন ফ্রি হই তারপরে হচ্ছে গিয়ে আমি ফ্লোরে একটু একটু করে বিছিয়ে 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 আর্ট করে ফেলি। তো এইভাবে করলে কিন্তু কাঁথা অনেক সুন্দর হয়। কাঁথা একদম একটুও দলা হবে না, মানে কোনো কুঁচকে যাবে না, কোনো জায়গায় কোনো জায়গায় কোনো প্রবলেম পাবেন না। তো আমি যখন আবার কাঁথা আর্ট করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমি এত পরিমাণে ব্যস্ত থাকি যে এগুলা করার সময় ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়। তো সেভাবে আসলে ভিডিও করে দেখানো যায় না। তো সব কাজেরই কষ্ট আছে। আমরা যে বাসায় মেয়েরা থাকি, যে অনেকে ভাবে যে মেয়েদের কি কাজ, মেয়েরা তো সারাদিন শুধু শোয় আর খায় না। আসলে পুরুষরা যেরকম বাইরে কাজ করে আমরা মেয়েরাও সেরকম বাসায় কাজ করি, যে সব কাজেরই কষ্ট আছে। আর আমার যেহেতু একদমই পিচ্চি বাচ্চা, আমার ছোট বেবি, তো তাকে নিয়ে আমার কাজ করতে এখন অনেক বেশি মুশকিল হয়ে যায়। তো আমার বাসায় অনেকগুলো ড্রেসের অর্ডার জমা হয়ে আছে, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেটা শেয়ার করব। আমি সেই ড্রেসগুলো এখন পর্যন্ত কাটতেও পারছি না, সেলাই করতেও পারছি না, শুধু এই মেয়ের জন্য। ছোট মেয়ে এখন একটু কিছু একটা ধরে ধরে দাঁড়ায়, তারপরে হামাগুড়ি দেয়, তো যখন তখন খাট থেকে পড়ে যায়, একা রাখাই যাচ্ছে না। তো সেই জন্য আর কি আমার কাজগুলো করতে একটু কষ্ট হয়ে যায় বেশি। তো আমি হচ্ছে গিয়ে এইভাবেই আর কি কাঁথাগুলো আর্ট করে থাকি। আর যখন আবার আমি গ্রামে যাই তখন দেখা যায় যে একসাথে বেশি করে কাপড় কিনে নেই। গ্রামে যখন যাই তখন ঢাকা থেকে কাপড় কিনে নিয়ে যাই না, গ্রাম থেকেই কিনি। গ্রাম থেকে কিনে গ্রাম থেকেই এই কাঁথা অনেকগুলো একসাথে বানাই। তারপর হচ্ছে গিয়ে ঢাকায় নিয়ে আসি। নিয়ে আসার পরে একটু একটু করে আমি আর কি আর্ট করে নিই। আর যখন ঢাকায় থাকি তখন হচ্ছে গিয়ে যদি আমার ইমার্জেন্সি অর্ডার চলে আসে তখন হচ্ছে গিয়ে আমার বাসায় বসেই করতে হয়, কারণ কিছু করার নেই তখন।
তো এই যে আমি এখন এখানে বসে কথা বলতেছি, এখন কিন্তু সকাল 9টা 9:30টার মতো বাজতেছে। তো বড় মেয়ে হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে, ছোট মেয়ে হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে। ছোট মেয়ে সকালে উঠে ঘুম থেকে উঠে 1 ঘন্টার মতো খেলা করবে, তারপর হচ্ছে গিয়ে আবার ঘুমাবে। তো এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে আমার ভিডিওর ভয়েস দেই, এডিট করি এই অল্প কিছুক্ষণের ভিতরে। তো এই জন্য দেখা যায় যে আমার ভিডিওতে আমি সেরকম সুন্দর করে এডিট করতে পারি না, আর ভয়েস দিতে গেলেও সেরকম সুন্দর হয় না। তো হয়তো বা আপনাদের কাছে আমার ভিডিওগুলো তেমন ভালো লাগে না। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তা আসলে কিছু করার নেই, এইভাবেই আমার জীবন চলতেছে এখন। তাই তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম আমি কাঁথাগুলো কিভাবে আর্ট করি, একা একা বানাই নাকি কাকে নিয়ে বানাই সেটা, বা কোথায় বানাই সেটা আজকে আপনারা ভিডিওটি দেখলে জেনে যাবেন। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার বড় মেয়ে একটু অসুস্থ, ওর জন্য বেশি করে দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।